তাণ্ডব ২০২৫ সালে দেশের মধ্যে অপেক্ষাকৃত একটি মুভি। কি হয় যখন দেশের অনৈতিক রাজনীতির কারণে হাজার হাজার মেধাবী পায়ের নিচে পিষে যায় হাজার হাজার মেধাবী ও দক্ষ মানুষের জীবন। আর যখন ওই হাজারের মধ্যে একজন এসে প্রতিবাদ করে তখনই লেগে যায় তাণ্ডব। যদি ন্যায়ের পথ বন্ধ হয়ে যায় তবে ভয় পায় অন্যায়। তখন একজন নীরব মানুষ তাণ্ডবে পরিণত হয়। মুভির শেষে যে এমন এমন টুইস্ট আছে আপনার মাথা ঘুরে যাবে। তো চলুন আমরা চলে যাই মূল কাহিনীতে। মুভির শুরুতে দেখা যায় এক মুখোশধারী লোক বাংলাদেশের বর্তমান আবহাওয়ার খবর শুনতেছে, যেখানে বলতেছে আজকে দেশের আবহাওয়া একদম ঠিক আছে, ঝড় বৃষ্টির আশঙ্কা নেই। তারপর একদল লোককে দেখা যায়, মোবাইলে একটি নোটিফিকেশন আসে, তারপর সবাই কাজ রেখে এক এক করে বাসে চলে যায়। আর অন্যদিকে দেখা যায় একজন রাজনৈতিক নেতার আজকে ইন্টারভিউ। রিপোর্টার বলে, আজকে আপনার সাথে আলোচনা হবে বাংলাদেশের যুব সমাজকে কিভাবে কাজে লাগানো যায় আর ডোমেস্টিক ভায়োলেন্স। সেই নেতা মাতাব হোসেন বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আর সে বলে, তুমি বেশি কথা বলো। আর অন্যদিকে একজন লোক বাহিরে বানরের খেলা দেখায়। পরে সে রিপোর্টার তাকে বলে, পারমাণবিক শক্তিকে বাংলাদেশে আপনি কিভাবে দেখবেন? সেই নেতা বলে, পারমাণবিক শক্তি অনেক সুন্দর, অনেক চমৎকার। তার কথাতেই জানা যায় সে পারমাণবিক শক্তি সম্পর্কে কিছুই জানে না, কিছুই বুঝে না, শুধু পারে ভাষণ দিতে। আর অন্যদিকে দেখা যায় সেই বাসটি চ্যানেল বাংলার কার্যালয়ে ঢুকে পড়েছে। আর সেখান থেকে একটি মেয়ে নামে বানরের মুখোশ পড়ে। তখন সেই মেয়েটি সিকিউরিটি গার্ডকে গুলি করে। তারপর সবাই ভিতরে চলে যায়। তখন দেখা যায় একে একে সবাই বের হয়ে মুখোশ পরে কার্যালয়ের মধ্যে আক্রমণ করে। আর মন্ত্রী ও সেখানে থাকা সকল লোকজন ভয়ে আতঙ্কিত হয়ে যায়। সেখানের মেইন মুখোশধারী মঞ্চে উঠে নাচতে শুরু করে আর হঠাৎ মন্ত্রীর উপর গুলি মারে। তারপর ক্যামেরার সামনে এসে বলে, তার নাম স্বাধীন, লেটস বিগিন। পরের সিনে দেখা যায় চ্যানেল বাংলায় কিছু মুখোশধারী লোক এসে অ্যাটাক করেছে। কেউ জানে না তারা কোথা থেকে এসেছে, তারা কে। দেখা যায় একজন নেত্রীকে সে চায় যে যেভাবেই হোক এই অনাজগৎ থেকে মুক্তি পেতে হবে। আর সকল নেতারা নড়ে চড়ে বসে এই কাহিনীর জন্য। স্টুডিওতে স্বাধীন সে আবহাওয়া রিপোর্টারকে ডাকে আর জিজ্ঞাসা করে আজকের আবহাওয়া কেমন। আর সে বলে খুবই ভয়ঙ্কর। স্বাধীনের এক লোক গিয়ে ক্যামেরার সামনে লাইভে এসে বলে, সুপ্রিয় দর্শক, দেশের আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হয়েছে। সকল পুলিশ স্টেশনকে জানানো হচ্ছে 10 নম্বরের মহাবিপদ সংকেত। তারপর চিফ কমান্ডার বাইজিদের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়। তারা লোকেট করতে থাকে যে বাসটি কোন জায়গা থেকে এসেছিল, কিন্তু কোনো লোকেশনই পাওয়া যাচ্ছিল না। স্বাধীন বসে বসে ভাত খাচ্ছে। তার এক লোক এসে বলে, আমাদের কাছে গুলি ও বন্দুক আছে, আপনারা সবাই আমাদের কাছে কোঅপারেট করুন, নয়তো। আর সেই চ্যানেলের মাসুদ এসে বলে, নয়তো কি? এখানে কারোর উপরে গুলি চালানোর আগে আমার উপরে চালান। স্বাধীন বলে, জনাব আপনার পরিচয় বলুন। সে বলে, আমি এই অফিসের সিইও। তখন স্বাধীন বলে, ওর প্যান্ট খুল। স্বাধীন বলে, এখন থেকে এটা হচ্ছে জেলখানা, আমি যেটা বলবো সেটাই হবে। আমি উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো, আর সিইও বলে মুততে বললে মুতবো। মাসুর প্রস্রাব করতে যায় আর দেখে সেই ওয়াশরুমে একজন প্রেমিক প্রেমিকা ছিল। তখন সে বলে, ও আমার প্রেমিক। আর ছেলেটা বলছে, আমি এখানে বহিরাগত। তখন স্বাধীন বলে, তুই বহিরাগত, তুই ভিতরে কি করস? তখন তাকে হা করতে বলে আর তাকে মারতে যায়। তখন মেয়েটির কথায় আর মারে না। আর অপর দিকে দেখা যায় বাইজিৎ মাইক নিয়ে বলে, আপনাদের কি ডিমান্ড আছে আমাদের বলুন, আমরা পূরণ করার চেষ্টা করব। ভিতরের কারোর যাতে কোনো ক্ষতি না হয়। আর স্বাধীন লাইভে এসে বলে, নেগোশিয়েট করতে হবে। আচ্ছা তাহলে আগে ধর্মমন্ত্রীকে পাঠাও। দেখা যায় ধর্মমন্ত্রী মোনায়েব চৌধুরীকে তার মায়ের কাছে তার মায়ের সেবা করতেছে। তাকে ফোন দিয়ে আসতে বললে সে বলে, আমার কাজ ধর্ম নিয়ে, আমি সেখানে এসে কি করব। তারপর স্বাধীন বলে, আইজিপি রফিকুল্লাহ সাহেবকে বলো, এখন হয়তো সে ব্যস্ত। আর যার চ্যানেলে আসছি তাকে যদি না আনি হয়তো সে মাইন্ড করবে। আমার একজন সাংবাদিকও লাগবে, মেয়ে সাংবাদিক, কারণ বিষয়টা ধরার জন্য তাকেও লাগবে। সময় হলো 1 ঘন্টা।
তার মধ্যেই বুম ব্লাস্ট করে দিয়েছে। সবার মধ্যে তাণ্ডব চলে এসেছে। এখন সব নেতারা এক হই, আর তখন একজন মেয়ে সাংবাদিক লাগবে। তখন ফায়াজ করিম বলে, আমার কাছে একজন মেয়ে সাংবাদিক আছে, কিন্তু সে রাজি হবে কিনা আমি জানি না, নাম সাইরা আলী। তখন মোনায়েম সাহেব বলে, না না, তাকে আনা যাবে না, মেয়েটি অনেক বেয়াদব। তখন ফায়াজ করিম বলে, এমন সময় এই সাংবাদিককেই দরকার, যে কিনা এই ক্রিমিনালকে কথায় আটকাতে পারবে। আর সারা দেশে বুম ডিসক্লোজার অ্যাক্টিভ করা হয়। এখন সাইরা আসে অফিসে। নেত্রী বলে, সারা দেশে যে অবস্থা হয়তো তুমি অবগত আছো, আমরা চাই তুমি এই ব্যাপারটা তুমি হ্যান্ডেল করো। কিন্তু সাইরা বলে, আমি তো কাজ অনেক আগেই ছেড়ে দিয়েছি। তখন সাইরাকে সবাই মিলে রাজি করায়। সাইরা বলে, আমি ওইখানে যাব, কিন্তু আপনাদের জন্য না, সেখানে থাকা নিরীহ মানুষদের জন্য। তখন সে যেতে রাজি হয়। ফায়াজ করিম বলে, তুমি আমাদের সেভিয়ার। তখন সাইরা বলে, আমাদের মতো সাংবাদিকরা আপনাদের জন্য কখনো মিথ্যা আর মিথ্যাকে সত্য বলতে পারে, আবার এখন বাঁচাতেও পারে। তো তখন সবাই নেগোশিয়েট করতেছে 4 জনকেই। সবাইকে একটি কোট পরাচ্ছে আর সাইরাকে একটি পেন দিয়েছে, তার মধ্যে ছিল ক্যামেরা। এখন সবাই ভিতরে চলে যাচ্ছে, আর অপরদিকে স্বাধীন একটি ইনহেলার নিয়ে তার সাথে মজা করতেছে। তো সাইরা বলে, আপনি তাদেরকে ছেড়ে দিন। তখন স্বাধীন বলতেছে, আমাকে এটা দাও, আমাকে কি বোকা পেয়েছ? তো সেই বলে সাইরা আর স্বাধীনের মধ্যে তর্ক চলতেছিল। তো তারপর ওরা সাইরার গোপন ক্যামেরাটি নিয়ে নেয়। এখন মোনায়েম চৌধুরীকে ছেড়ে দিন, বলতেছে সাইরা, অনেক দিন ধরে জানাজা পড়ি না। তখন সাইরা বলতেছে, আপনার এখন সকলকে ছাড়তে হবে, আপনার কথা মতে আমরা সকলে এসেছি। এখন এই 4 জনকে লাইভের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর এদিকে দেখা যাচ্ছে একজন লোক বসে ভাত খাচ্ছে, আর পুরা বাংলাদেশের মানুষ এখন লাইভে যুক্ত হয়েছে। সাইরা স্বাধীনকে এসে বসতে বলে, আর ফায়েজ করিম দাঁড়িয়ে থাকে। তখন তাকে ওই চেয়ারে বসতে বলে, আর এই চেয়ারে বসা নিয়ে তারা হইচই শুরু করে। তখন স্বাধীনের রাগ দেখে সবাই বসে যায়। এখন সাইরা বলে, এই অ্যাটাকের কারণ কি? স্বাধীন বলে, আমরা এ দেশে আইনের সুশাসন করতে চাই। কিন্তু সাইরা হেসে বলে, আপনারাই তো দেশের আইন লঙ্ঘন করতেছেন। তখন ধর্মমন্ত্রী উঠে বলে, আজকে খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে তার, দেশের চাঁদ দেখার মিটিং। তাই আমি চাই দেশের সেই গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশগ্রহণ করতে। সে বলে সে উঠে যায়। তখন স্বাধীন বলে, মুরব্বি বসেন। সাইরা বলে, বলুন আপনি কোন ভাবনা থেকে দেশে এই অ্যাটাকটি করেছেন? সে বলে, সব কিছু জানতে হলে আগে স্বাধীনকে জানতে হবে। তো চলুন আমরা এখন 8 বছর আগের কাহিনীতে চলে যাই। নিশাত স্বাধীনের বাসার সামনে এসে তাকে ফোন দিতেছে। স্বাধীন আসার পর বলে, কি সমস্যা তোমার? নিশাত বলে, ফোন ধরছ না কেন আমার? বুঝতে পেরেছি তোমার চাকরির ইন্টারভিউ খারাপ হয়েছে। স্বাধীন বলে, হ্যাঁ, এই নিয়ে 22 বার আমি চাকরির ইন্টারভিউ দিয়েছি, প্রত্যেকবারই বলে ভালো হয়েছে, কিন্তু মামা চাচা নেই বলে আজ আমার চাকরি হচ্ছে না, আর আমার বাবাও কাউকে দিয়ে আমাকে চাকরিটা নিয়ে দিচ্ছে না। তখন নিশাত বলে, তার বিয়ের জন্য প্রতিদিন বিয়ের প্রপোজাল আসতেছে। তখন স্বাধীনকে বলতেছে যে তার বাবার সাথে কথা বলতে। স্বাধীন বলতেছে, আমার তো কোনো চাকরি নেই, আমাকে তো আর বিয়ে দিবে না তোমার সাথে। এই নিয়ে তাদের মধ্যে অনেক কথা চলতেছিল। তখন নিশাত বলতেছে যে তোমার বাবাকে বলো না চাকরির জন্য বলতে। কিন্তু স্বাধীন বলতেছে যে উনি অন্যরকম মানুষ, উনি চায় যে আমি নিজে কিছু করি। তখন নিশাত সেখান থেকে চলে যেতে চাইলে স্বাধীন নিশাতকে আটকায় আর বলে, তুমি তো জানো আমার মা নেই, আমার তো শুধু তুমিই আছো। পরের সিনে দেখা যায় যে নিশাতের বাবার সাথে স্বাধীন কথা বলতে এসেছে এদের ব্যাপার নিয়ে। এখন নিশাতকে তার বাবা চলে যেতে বলে আমি স্বাধীনের সাথে ক্যারাম খেলবো। এখন নিশাতের বাবা বলতেছে, জানো ক্যারাম একটা জীবনের খেলা, এখানে লাল গুটিটা তুমি ফেলে দিতে পারবে কিন্তু তার কভার দিতে পারবে না, জীবনটা ঠিক তেমনই। এখন তোমার চাকরির কি খবর বলো? এতদিন তো হয়েছে যে চাকরি করো না। তখন স্বাধীন বলে যে এই তো 2 মাসের মধ্যেই আমি চাকরি ব্যবস্থা করে নিব। তখন নিশাতের বাবা বলে, আচ্ছা তুমি 2 মাস পরে চাকরি নিয়ে এসো।
তখন আমি নিশাতের সাথে তোমার বিয়ে দিব। নিশাতের মা এসেছে, বলে যে নিশাত বলেছে 2 মাসের মধ্যে চাকরির ব্যবস্থা করবে। এখন চলো, আমাদেরকে খেতে দাও। নিশাতের মা বলে আজকে রান্না করিনি। স্বাধীন ব্যাপারটি বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। স্বাধীন বলে দেখতে দেখতে 1 মাস চলে গেল, এলাকাতে কোনো চাকরি নাই, আর চাকরি করতে গেলে মামা চাচার প্রয়োজন হয়। এখন দেখা যায় স্বাধীন তার বাবার সাথে চেঁচামেচি করতেছে চাকরি নিয়ে। তখন তার বাবা আর তার মধ্যে অনেক তর্ক হয়, কারণ সে জানে যে তার বাবা বললেই তার একটা চাকরি হয়ে যায়, কিন্তু বাবা চায় নিজের যোগ্যতায় সে চাকরি নিবে, নিজের সম্মান কামাতে। এখন দেখা যায় তারা দুইজন বসে রাতের খাবার খাচ্ছে আর বলছে যে আমি চাই তুমি নিজের যোগ্যতায় চাকরি নাও। স্বাধীন বলতেছে যে এখন তো 1 মাস চলে গেল, আর 1 মাস আছে, আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না। তাই স্বাধীন ঢাকার উদ্দেশ্যে রওনা নিল। তো দেখতেই পারতেছেন যে তাদের কত ভালোবাসা, তারা একজন আরেকজনকে ছাড়া চলতেই পারতেছে না। স্বাধীন গিয়ে তার বাবার একটা ভাইয়ের সাথে ঢাকায় বাসায় ওঠে, একটা রুম দেয়, চাকরির প্রস্তুতি সে নিতেছে। কিন্তু ইন্টারভিউ অনেক ভালো হচ্ছে, কিন্তু মামা চাচার কারণে তার চাকরি হচ্ছে না। এখন এদিকে দেখা যায় তার অনেক ইন্টারভিউর পরে একটা মেল এসেছে যে তার চাকরি হয়েছে, মেলও এসেছে। তখন সে খুশিতে আত্মহারা। তো দেখতেই পাচ্ছেন এখানে স্বাধীন খুশিতে নাচতেছে আর নিশাতকে বলতেছে, নিশাত আমি চাকরিটা পেয়ে গেছি, এখন আমাদের বিয়ে থেকে আর কেউ আটকাতে পারবে না। নিশাতও খুশিতে আত্মহারা। সে তার বাবাকে বলেছে যে স্বাধীনের চাকরি হয়েছে। এখন পরের দিন দেখা গেল যে স্বাধীন অফিসে গিয়েছে। অফিসে এসে দেখে তার কোনো চাকরি হয়নি। অফিসার বলতেছে যে মেলটা ভুল করে চলে গিয়েছে স্বাধীনের কাছে। তখন তাকে সেখান থেকে বের করে দেয়। স্বাধীন তার হাতে পায়ে ধরতেছিল একটা চাকরির জন্য। এখন সেখান থেকে তাকে জোর করে বের করে দেওয়ার সময় একজন লোক বলতেছে মামা চাচা ছাড়া এখানে কোনো চাকরি হয় না, আপনি যদি মামা চাচা দিতে পারেন তাহলে এখানে সবই হয়। তার বাবার বন্ধু বলে তুমি গুলশানের দিকে যাইতে পারো, সেখানে যে কেউ চাকরি পেয়ে যায়। সে বলে তুমি রাতে বাইকে করে ডেলিভারি দিবা আর দিনের বেলা চাকরি খুঁজবা। আর এই দিকে দেখা যায় স্বাধীন পাগলের মতো করতেছে যে নিশাতকে কি বলবে আর নিশাতের বাবাকে কি বলবে। ওরা তো বিয়ে ঠিক করে নিয়েছে, কিন্তু দেখা যায় যে স্বাধীন নিশাতকে কিছুই বলতে পারতেছে না। নিশাতকে কল দিয়েছিল, কিন্তু কাজের ব্যস্ততায় সে কিছুই বলতে পারেনি, আর তার বাবারও কানের সমস্যা, তাই সে কিছু শুনেনি। এখন এজন্য স্বাধীন এর থেকে মিথ্যে কথা বলা শিখে গিয়েছে। স্বাধীন এখন সারাদিনই মিথ্যে কথা বলে যে সে অফিসে আছে, অফিসে অনেক কাজ। আর নিশাত বলে যে তুমি এখন কোথায় আছো, এখন কোনো আওয়াজ হচ্ছে না কেন? তো নিশাতকে স্বাধীন বলতেছে যে আমি তো এসি রুমে আছি, এসি রুমে কোনো আওয়াজ হয় না, আমার অফিসটা অনেক বড়। এই নিয়ে নিশাত স্বাধীনের সাথে অনেক কথা বলতেছে। আর নিশাত বলতেছিল যে তুমি কি খাবার খেয়েছো? নিশাত বলতেছে স্বাধীনকে, আর স্বাধীন বলতেছে হ্যাঁ আমি এখন বার্গার খেয়েছি। আর এদিকে দেখা যায় স্বাধীন রুটি আর কলা খেয়েছে। তারপর স্বাধীন একটা চাকরির পরীক্ষা দিতে যায়, তখন সেখানে চাকরিটা হয়ে যায়। তখন স্বাধীন বিশ্বাসই করতে পারতেছিল না যে তার চাকরি হয়েছে। তখন সে বিয়ের উদ্দেশ্যে বাসে রওনা দেয়। সেখান থেকে তাকে পুলিশে ধরে আর ধরে নিয়ে যায়, নিয়ে অনেক মারধর করে। তখন স্বাধীনকে জিজ্ঞাসা করা হয় যে তুমি হ্যারিসকে কেন মেরেছো? স্বাধীন বলে আমি কাউরে মারি নাই স্যার, আমার পরিবার আমার জন্য অপেক্ষা করতেছে, আজকে আমার বিয়া। সেই স্যার তাকে একটা অডিও শোনায় যে সে মতিঝিল, সে কেন গুলশান বলতেছে। অন্যদিকে সে অফিসার টিভিতে তাকে দেখে বলে আরে ওরে তো আমি চিনি। স্বাধীন অনেক কান্না করে আর বলে আমাকে যেতে দেন, আমি নির্দোষ, কিন্তু তার কথা কেউ শুনে না। নিশাত স্বাধীনকে ফোন দেয়, কিন্তু সে ফোন ধরে না। এভাবেই নিশাতের বিয়ে ভেঙে যায়। কিন্তু এদিকে স্বাধীন নিজেই জানে না সে কোন জায়গায় আছে, কিভাবে এখান থেকে বের হবে। পরে হঠাৎ একদিন শুনতে পায় তার নিশাত সুইসাইড করেছে। এই কথা শুনে দেশের মানুষ খুবই কষ্ট পায়। পরে সাইরা বলে আপনি এমন জায়গায় আছেন যেটি কিনা আপনি নিজেও জানেন না এটা কোন জায়গা, তাহলে আপনি জানলেন কিভাবে আপনার গার্লফ্রেন্ড সুইসাইড করেছে? মন্ত্রীরা বলে বানোয়াট এসব কথা, এগুলোর জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি।
স্বাধীন বলে, আমার সাথে হওয়া এই ঘটনাকেও আমি তীব্র নিন্দা জানাই। অন্যদিকে বাইজিদের টিমও এখানে এসে হামলা করে। আর স্বাধীন বলে, দর্শক, আমি এখন এখানে নিচ্ছি 2 মিনিটের বিরতি। এরপর এখানে অনেক চমক থাকছে। তারপর স্বাধীন এখানে সবাইকেই এক এক করে মেরে ফেলে। তার সামনে কেউই টিকতে পারে না। সে সবাইকে এক এক করে মেরে ফেলছে। আর হঠাৎ তার সামনে গুলি নিয়ে হাজির হয় সাইরা। সাইরা রুমের ভিতরে গিয়ে দেখে যে সবার মাথায় বন্দুক ধরা আছে। তাই সাইরাকে বলে যে বন্দুক নিচে নামিয়ে ফেলতে। আর অপরদিকে একজন অফিসার কি জানে কাগজ খুঁজতেছে। তো লাইভ আবার শুরু হয়ে গিয়েছে। স্বাধীনের সামনে একজন লোককে গুলি করে মারা হয়, কারণ সে জেলে জায়গা ছিল না। আর সে জেলার শফিউদ্দিন অনেক নির্দয়ী, স্বাধীনকে অনেক নির্যাতন করে। আর পরে দেখায় যে তার বাবাকেও মেরে ফেলেছে। আর গার্লফ্রেন্ডও সুইসাইড করেছে। এখন তাকে বলে যে হ্যারিসকে খুন করেছে সেটা সে স্বীকার করতে, কিন্তু স্বাধীন আর তার মধ্যে ছিল না। এখন সে অত্যাচার আর কষ্ট পেতে পেতে শুরু করেছে তাণ্ডব। হাতের কাছে যা পায় তা দিয়েই মেরে ফেলতেছে। এখন এক অন্য লেভেলের তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। তখন সেখানে স্বাধীনকে মারতে গেলে তার জন্য প্রাণ দেয় এক লোক। স্বাধীন পরে সে জেলারের মাথা কেটে নিয়ে আসে। তা দেখে ভয় পেয়ে যায় সবাই, আর সবাইকে মেরে ঝুলিয়ে দেয়। পরে সে হাসতে থাকে। পরে সে সেই জেল থেকে এক এক করে লোকদেরকে বেছে নেয়, যাদেরকে সে এই খান থেকে বাঁচিয়েছে। সাইরা বলে, কোন হ্যারিস যাকে কয়েক বছর আগে সবাই মিলে খুঁজেছিল? আর আপনার কি মনে হয় হ্যারিস এই দেশে আসার পর ও তার মৃত্যুর পর এই ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়েছে? আপনি তো তখন বলেছিলেন হ্যারিসকে যে মেরেছে তাকে শাস্তি দেওয়া হয়েছে। তাহলে স্বাধীন যদি তাকে না মেরে তাকে মেরেছে কে? কিন্তু তখন ধর্মমন্ত্রী আর কিছু বলে না। স্বাধীন বলে, এভাবে বলবে না। তখন স্বাধীন ধর্মমন্ত্রীর মায়ের মুখের অক্সিজেন মাস্ক খুলে দেয়। তখন সে বলতেছে যে আমি বলবো, আমার মায়ের মুখের অক্সিজেন মাস্ক লাগিয়ে দাও। এই সব কিছুর জন্য দায়ী আমজাদ মনসুর ও তার ছেলে আরমান মনসুর। তারপর দেখা যায় আমজাদ মনসুরকে। আর অন্যদিকে আরমান একটি মেয়ের সাথে জবরদস্তি করতে থাকলে তার বাবা লোক পাঠায়। পরে আরমান তার মাথা ফাটিয়ে দেয় আর বলে, নেভার ডিস্টার্ব ম্যান ওয়াইলি ফান। পরে মেয়েটি পালাতে লাগলে মেয়েটিকে ধরে নিয়ে আসে আর জবরদস্তি শুরু করে। আরমান আসে আর তার বাবা বলে, যাও রেডি হয়ে যাও, একটি বিরাট ডিল আছে। আরমান রেডি হয়ে নেশা করা শুরু করলে হ্যারিস বলে, ইয়াং ম্যান, এটি ঠিক না। আরমান এসে বলে, কোথায়? সে বলে, বাথরুমে গিয়েছে। আরমান হেসে বলে, ফাক, কারণ সে অলরেডি তাকে বাথরুমে মেরে চলে এসেছে। এটি শুনে আরমানের বাবা রেগে চলে যায়। আর দেখা যায় এক রাতেই সে ধর্মমন্ত্রী সহ আইজিবি একটা কোটি টাকার ডিল করে, যাতে আরমানকে বাঁচানো যায় আর হ্যারিসের মৃত্যুর দায় যাতে অন্যের ঘাড়ে দিতে পারে। সেই জন্যই স্বাধীনকে ধরে এনে অত্যাচার করা হয়েছিল। কিন্তু স্বাধীনের মুখ থেকে বেরোয় না যে সে হ্যারিসকে মেরেছে। পরে পুলিশ স্বাধীনের সম্পর্কে খোঁজ নেয় আর পরে দেখে যে আসলেই সে ভালো ছেলে। পরে সে পুলিশ বলে আসলে সে একজন ভালো মানুষ, সে হ্যারিসকে মারেনি। তখন ধর্মমন্ত্রী তাকে রাগ দেখিয়ে বলে যে তুমি কিছু বুঝো না এসবের, তুমি এই কেস থেকে সরে যাও। তখন ধর্মমন্ত্রীর প্ল্যান সহ সবই এগিয়ে যাচ্ছে। তখন সাধারণ মানুষ এসে জড়ো করে আর ভাঙচুর করতে শুরু করে। সাইরা ফয়েজ করিমকে জিজ্ঞাসা করে, আপনি হ্যারিসের সকল নিউজ বন্ধ করতে চেয়েছিলেন কেন? ফয়েজ করিম বলে, আমি করতে চেয়েছিলাম, কিন্তু এই মন্ত্রী আমাকে আটকিয়ে দিয়েছিল। মন্ত্রী বলে, তুমিও 500 কোটি টাকা খেয়েছ। পরে তারা এই নিয়ে নিজেদের মধ্যে তর্ক করতে শুরু করে। সাধারণ পাবলিক তাদের উপর রেগে যায় আর তাদেরকে গ্রেফতার করা হয়। আর অন্যদিকে সে অফিসার কিছু একটা প্রমাণ পেয়েছে। সাইরা ফয়েজ করিমকে বলে, আপনাকে একদিন বলেছিলাম, সত্য একদিন মাথা উঁচু করে উঠে বলে। আপনি এটি যতই ইট দিয়ে চাপা দেন না কেন, এটার কারণ হলো যখন সাইরা সে অফিসে কাজ করত তখন তাকে সত্যকে মিথ্যা বলে চালানো হতো। কিন্তু সাইরা রাজি হয় না আর চ্যানেল ছেড়ে দেয়। তারপর দেখা যায় স্বাধীনের সাথে সকল লোকেরা পিস্তল ধুয়ে সকল মানুষের ভিড়ের মধ্যে ঢুকে পড়েছে। আর স্বাধীন সাইরাকে বলতেছে যে আমি সারেন্ডার করব।
আর স্বাধীন সেখানে সকলের উদ্দেশ্যে বলে যে আজকে মনে হচ্ছে আমি সত্যিই স্বাধীন। আপনারা যেখানেই অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ জানাবেন, কারণ আজকে থেকে আমি একা স্বাধীন না, স্বাধীন আপনি, এটা একটা স্বাধীন দেশ। তার কথা শুনে সবাই হাততালি দেয়। মহিনুদ্দিন স্যার বলে যাও ওকে অ্যারেস্ট করো। এবার হয় এই মুভিতে একটা টুইস্ট। সায়রা রিপোর্টিং করার সময় একদিন তার মা কল দিয়েছে যে তার ভাই গুম হয়েছে। সায়রা বুঝতে পেরেছে যে এটি রাজনৈতিক দলের কাজ। সায়রা এসেছিল ধর্মমন্ত্রীর কাছে যে তার ভাইকে খুঁজে দেওয়ার জন্য, কিন্তু সে বলেছে যে সে পারবে না। তখন সায়রা বুঝতে দেরি করে না যে সে একটি রাজনৈতিক দলে ফেঁসে গিয়েছে। সায়রাকে দেখা যায় সেও স্বাধীনের দলের লোক, কারণ স্বাধীন তাকে জানায় যে তার চোখের সামনে তার ভাইকে মেরে ফেলা হয়েছে। সায়রা ভেবে নেয় যে এর বদলা যে কোনোভাবেই নিতে হবে। তাই সায়রাই চ্যানেল বাংলার উপর আক্রমণ করতে বলে। সে চ্যানেল বাংলার ব্লুপ্রিন্ট নিয়ে সবাইকে সে তথ্য দিতে শুরু করে। আর অন্যদিকে স্বাধীনকে অ্যারেস্ট করে নেওয়ার পথে পুলিশদেরকে কিছু মুখোশধারী লোক আটকায় আর তাদের উপর গুলি চালানো শুরু করে, আর সেই দিক দিয়ে স্বাধীন পালিয়ে যায়। কিন্তু এটা তো কথা ছিল না, স্বাধীন তো নিজে থেকেই সারেন্ডার করেছিল। সায়রাকে ফোন দিয়ে এই ব্যাপারে জানানো হয়, কিন্তু সে তো অবাক হয়ে যায়, এটা তো তার প্ল্যানে ছিল না। অন্যদিকে আরমানকে একটা রুমে বন্দি করে রাখা হয়েছে। তার লোকে বলতেছিল যে আপনি যদি বলেন আমি তাকে মেরে দিই। এখন আরমানের সাথে এসে কথা বলতেছিল, আর আরমান সব কিছু শুনে ফেলেছিল। সেই জন্য আরমান তার হাতের কাছে যেটা পেয়েছে সেটা দিয়েই তাকে মেরে ফেলেছে। এখন আরমান খুশিতে নাচতেছে। আর অন্যদিকে সকল নেতারা একসাথে এসেছে আর একটি চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। তারা আসলে যাকে স্বাধীন মনে করেছে সে আসলে স্বাধীন নয়, সে অন্য কেউ। এডিসি কামরুল তাদেরকে জানায় সেই প্রথম স্বাধীনকে গ্রেফতার করে, আর সে বুঝতে পারে সে ইনোসেন্ট। তারপর স্বাধীনের সকল কিছু প্রথম থেকে দেখানো শুরু হয়। যখন স্বাধীনকে জেলে রাখা হয় তার পাশের রুমে ছিল আননোন পারসন। সে স্বাধীনকে বলে চিন্তা করিস না, আমি এখান থেকে বের হয়ে কয়েকদিন পরে তোকেও এখান থেকে সবাইকে মেরে বের করে নিব। তারপর তারা বলে তাহলে সে কে যাকে আমরা স্বাধীন মনে করেছি? সেখানের আরেক অফিসার বলে আমি যখন বর্ডারে ছিলাম তখন সেখানের কিছু সোনা পাচারকারীকে আমি ধরি। সেই সোনা পাচারকারীর মধ্যে সেও ছিল, তার নাম হচ্ছে মিখাইল। মিখাইলের জন্য স্বাধীন তার জীবন দেয়, তাই মিখাইল স্বাধীনের হয়ে তার প্রতিশোধ নিয়েছে। তারপর জানা যায় মিখাইল হলো মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী, যাকে তারা 17 বছর ধরে খুঁজছিল। আর এর মধ্যে আরেকটি নিউজ এসেছে যে বাংলাদেশ ব্যাংক লুট হয়েছে। তখন জানা যায় মিখাইল যখন পুরো বাংলাদেশকে একটি কাহিনী বলতেছিল আর একটি গ্যাং যে বাংলাদেশ ব্যাংকে লুট করেছে। দেশের প্রধানমন্ত্রী জানতে চায় সে কে, তখন তাকে বলে দেশের শীর্ষ সন্ত্রাসী মিখাইল। তখন সে শুনে চমকে যায়। তারপর আসে আরেকজন, তাকে সবাই অন্য নামে আর অন্য কিছুতেই চিনে। একজন এসে বলে যে বস, আমাদের সুড়ঙ্গ করে যে ব্যাংক লুট করে কথা ছিল সেই ব্যাংক লুট করে নিয়েছে মিখাইলের আরেকটি দল। তখন সে বুঝতে দেরি করেনি যে তার মধ্যেই এখানে কেউ একজন তার সাথে বেইমানি করেছে। তখনই সে সাথে সাথে তাকে বন্দুক দিয়ে গুলি করে মেরে ফেলে। মাসুদ বলে মিখাইল ওইটা আমার টাকা কেউ নিতে পারবো না। আর মিখাইল তাদেরকে আঙুল দেখিয়ে দেয়। আর এইভাবে শেষ হয় পুরাটা ছবি। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন, আর আমার এই চ্যানেলের পাশে থাকবেন। তাণ্ডব এক্সপ্লেইনটি ভালো লেগেছে কিনা আপনারা তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।